পশ্চিমবঙ্গের মানুষকে যদি বলা হয় পশ্চিমবঙ্গের মানুষ মমতাকে চায় কিনা, ব্রহ্মপুত্রে বৃহত্তর বাঁধ নির্মাণ শুরু করলো চীন। আমরা তিস্তার জল পাইনি মমতার কারণে, তিস্তা পানি বন্টন চুক্তি হয় নাই মমতার কারণে। তিব্বতে পরিবেশগতভাবে সংবেদনশীল মালভূমিতে এ ধরনের বিশাল প্রকল্প অপরিবর্তনীয় প্রভাব ফেলতে পারে। ঠিক ভোট করা হয় তাহলে ম্যাক্সিমাম মানুষ বলবে পশ্চিমবঙ্গে মমতাকে চায় না। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বদা, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম। লাল দুর্গ, জ্যোতি বসু, বাম। জ্যোতি বসু মানেই তো পশ্চিমবঙ্গ। লাল দুর্গ মানে বামের যে দুর্গটা 34 বছর ধরে ছিল, সেই দুর্গের ভাঙন কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির হাত থেকেই হয়েছিল। এখন যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে গত 2 টার্মে বিজেপি হানা দিচ্ছে। আচ্ছা, এবং যে একচ্ছত্র ছিল তৃণমূলে, ওখান থেকে কিছুটা খর্ব হয়েছে তাদের ভোট। সর্বশেষ হচ্ছে এই দুই আপনার বিজেপির নরেন্দ্র মোদী এবং তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির মধ্যে অনেক বিষয় নিয়ে তো তাদের মধ্যে তিক্ততা। সর্বশেষ যে তিক্ততার মাত্রা যোগ হয়েছে সেটা হচ্ছে আপনার গত 2 বছর ধরে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশি ট্যাগ দিয়ে পুশিং করা হচ্ছে আমাদের দেশে। এই বিষয়টা বরাবরই মমতা ব্যানার্জি আপনার প্রতিবাদ করে আসছে। এই যে প্রতিবাদ করে আসছে, প্রতিবাদের আপনার 2026 সালে যে নির্বাচন, বিধানসভার নির্বাচন, সেখানে তো এখন পুরো দেশব্যাপী আপনার সমাবেশ করে বেড়াচ্ছে নরেন্দ্র মোদী। সেরকম এক জনসভায় এই নরেন্দ্র মোদী সরাসরি তৃণমূল নেত্রীকে দায়ী করে একটা কথা বলেছেন। এটা বলে আমি আপনাকে দিচ্ছি। তৃণমূল সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে বাংলার সংস্কৃতি ও সামাজিক পরিচয় বিপন্ন করেছে। তো তার মানে আপনি সরাসরি একটা হুঁশিয়ারি হুমকি যাই বলেন। এখন এই ভারতের পলিটিক্স, অতীত, বর্তমান এবং কোন দিকে যাচ্ছে, এটা নিয়ে একটু দর্শকদের ভারতের ধন্যবাদ কাজল ভাই। ভারতের যে রাজনীতির কথা আপনি বলছেন, ভারতের রাজনীতি হচ্ছে স্রেফ একটা নোংরামি। একদম জাস্ট একটা ভারতের রাজনীতি হচ্ছে একটা নোংরামের উপর দাঁড়িয়ে ওদের রাজনীতি পুরোটাই। আমি যদি বলি যে পশ্চিমবঙ্গের রাজনীতির বা পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন, আমি যদি শুরু থেকে বলি, 1947-এ ভারত ভাগের পর আইন করা হয় পশ্চিমবঙ্গ। তখন পশ্চিমবঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী নির্বাচন হইতো না। আচ্ছা, তখন পশ্চিমবঙ্গে ছিল প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে 2জন প্রধানমন্ত্রী ছিল, একজন ডক্টর প্রফুল্লচন্দ্র রায়। তো যেটা হচ্ছে 47 পরবর্তী। তো 1950 পর্যন্ত সেটা পশ্চিমবঙ্গ শাসন করছে প্রধানমন্ত্রী বলতে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী। জি। এরপরে ওটা হলো মুখ্যমন্ত্রী। পদবি পরিবর্তন হয়ে গেল। মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম দিককার যে রাজনীতি ছিল, সেই রাজনীতি থেকে এটা বামদের কথা বলছিলেন আপনি। বামদের হাতে আসছে কার হাত ধরে? বামদের হাতে আসছে জ্যোতি বসুর হাত ধরে। এটা কত সালে? সর্বভারতীয় কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন জ্যোতি বসু, এবং তার হাত ধরে বাম ফ্রন্ট হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে বিপুল ভোটে জয়ী হয়ে 1977 সালে। এবং সেই 1977 থেকে যতবার নির্বাচন হয়েছে প্রতিবার জ্যোতি বসু পাশ করেছে। টানা 23 বছর জ্যোতি বসু হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। এরপরে তিনি হচ্ছে রাজনীতি থেকে অবসরে যান এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। তারপর তার উত্তরসূরি হন বুদ্ধদেব বসু কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন 11 বছর। সেই অর্থাৎ পশ্চিমবঙ্গে বাম ফ্রন্টের এবং সিপিআইএম এর যে রাজনীতি ছিল মোট 34 বছর প্লাস, মানে সেটা 3 দশক, প্রায় 3.5 দশক, একটা বিশাল সময়। এই সময়ে পশ্চিমবঙ্গে যা ঘটে নাই, সেইটা হচ্ছে 2011 সাল থেকে আজ 2025, এই 14 বছরে এর চেয়ে 14 গুণ বেশি ঘটেছে। সেটা বাংলাদেশের সাথে বৈরিতা বলেন, খারাপ কাজ বলেন, সবকিছু ঘটেছে। তখনও তো সীমান্ত ছিল নাকি? এই ইস্যুগুলো তো পুরাতনই ছিল। এখন আমি আসি, মমতা কিন্তু বুদ্ধদেব বসুকে পরাজিত করার জন্য একটা স্রেফ চাতুরি করেছে। সেটা 2011 সালের নির্বাচনে মমতা হচ্ছে একটা দাবার গুটির মতো একটা খেলেছে। কি করেছে? সর্বদলীয় সংযুক্ত প্রগতিশীল জোট বা ইউপিএ যেটাকে বলে, ইউপিএ জোট করে মমতা হচ্ছে
নির্বাচন করে, সেই নির্বাচনে ছোট যে দলগুলো ছিল সব দলগুলোকে তার অধীনে টেনে ভোট টেনে সে হচ্ছে সেবার বুদ্ধদেব বসুকে পরাজিত করে সে হচ্ছে ওই বছরের শেষ দিকেই 2011-র শেষ দিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেয়। দায়িত্ব নিয়ে মমতা যে কাজটা এর পরের বছরই কিন্তু সে বিট্রে করেছে। 2012 সালে সে ইউপিএ জোট থেকে বেরিয়ে এসে সে কি করলো, সে দায়িত্ব নেওয়ার পরে সে হচ্ছে যত অপকর্ম খুন খারাপি থেকে শুরু করে যা আছে কি নাই সে করেনি, বিরোধী মত দমনে করে সে করেছে কি এরপরে নির্বাচনে সে নিজে আলাদা নির্বাচন করেছে, ইউপিডিএফকে জাস্ট ইউপিএ কে জাস্ট ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়ে ইউপিএ কিন্তু আর কোনো নামগন্ধও নাই, একদম শেষ। পশ্চিমবঙ্গের মানুষকে যদি বলা হয় পশ্চিমবঙ্গের মানুষ মমতাকে চায় কিনা, ঠিক ভোট করা হয় তাহলে ম্যাক্সিমাম মানুষ বলবে পশ্চিমবঙ্গে মমতাকে চায় না। কারণ হচ্ছে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, অশান্ত করে রাখা হচ্ছে মমতার কাজ। এবং এর জন্য বাংলাদেশও সাফারার। আমরা তিস্তার জল পাইনি মমতার কারণে, তিস্তা পানি বন্টন চুক্তি হয় নাই মমতার কারণে। এইরকম আরও যে নদীগুলো আছে যেগুলো আন্তর্জাতিক নদী, এই নদীগুলোর পানি কিন্তু আমরা মমতার কারণে পাইনি। এবং আমরা গঙ্গার পানি পাবো কিনা সেটাও কিন্তু মমতার উপরে একটা ডিপেন্ড করে। মমতা কিন্তু আমাদেরকে পানি দিতে চায় না, সেটা কিন্তু একটা খুব ভাইটাল ইস্যু। এখন আরেকটা বিষয় খুব ইন্টারেস্টিং, এটার সাথে আবার 3টা দেশ জড়িত, চীন, বাংলাদেশ এবং ভারত। সেটা হচ্ছে ব্রহ্মপুত্রে বৃহত্তর বাঁধ নির্মাণ শুরু করলো চীন। এবং এটা জাবেং নদীর উপর জাবেং নদী, যে ওদের যাবেন, আমাদের হচ্ছে ব্রহ্মপুত্র, আমাদের আর ভারতের। এটা হচ্ছে 167.1 বিলিয়ন মার্কিন ডলার, 1.2 ট্রিলিয়ন ইউয়ান যেটা বলছে। এটা তো বিশাল একটা প্রজেক্ট। এই প্রজেক্ট নিয়ে ভারত তো উদ্বিগ্ন আছে, এখন বাংলাদেশ অফিসিয়ালি কিছু বলেনি। এটা নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, একটু আগে আসি, যে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম আপনাকে যে গঙ্গার পানি, তিস্তার পানি, ধরলা নদীর পানি, যে এই যে ব্রহ্মপুত্র পানি, এই পানিগুলো কি আমরা কি ভারতের কাছ থেকে পাচ্ছি? আমাদের ন্যায্য হিসেবে কি আমরা পাচ্ছি? যদি তাহলে এটার উত্তর কি আসবে? এক কথায় না, একদম পরিষ্কার। এটা তো পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিষয় এবং ভারতের কেন্দ্রীয় সরকারের বিষয়। কিন্তু আমরা তো আমাদের ন্যায্য এখন দেখেন যে আলটিমেটলি ভারত এত বছর কিন্তু আমাদের সাথে এই কাজটা করে গেছে। যখন জিনিসটা তাদের ঘাড়ে আসছে কোনো না কোনোভাবে, ইতিহাস তো কখনো বলে না যে বাই বাই, ইতিহাস তো বলে ফিরে আসি, ওয়েলকাম ব্যাক। তো যেটা হচ্ছে এখন যখন ভারতের ঘাড়ে আসছে তখন কিন্তু ভারত উদ্বিগ্ন হয়েছে। আমরা ছোট দেশ, এর জন্য আমরা হচ্ছে বারবার আর্জি জানিয়েও কিন্তু আমরা পানি কোনো সুরা পাইনি, পানি আমাদের নদীর পর নদী শুকিয়ে গেছে, নদীর পর নদী হয়ে গেছে, তারপরে নদীর পর নদী মরে গেছে। এবং লাখ লাখ কৃষক আমাদের দেখা গেছে যে দুঃসহ দিন যাপন করছে। শত হাজার হাজার লাখ লাখ জেলে পরিবার অনাহারে অর্ধারে আছে, এমনকি তারা হচ্ছে এক পর্যায়ে বাধ্য হয়েছে তাদের পেশা পরিবর্তনের জন্য। রাইট। জাবং নদীর উপরে যে তিব্বতের জাবং নদীর উপরে যে বাঁধ বা ড্যাম নির্মাণ করতে যাচ্ছে, এই ড্যামের অধীনে কাজ শুরু হয়ে গেছে, কিন্তু কালকে উদ্বোধন করেছে চীনের প্রধানমন্ত্রী, প্রধান। এখন দেখেন যে এই বাঁধে বলা হচ্ছে, চীনের যুক্তিটা আমি আগে বলি। চীনের যুক্তি হচ্ছে এই বাঁধে হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র থাকবে, 5টা জলবিদ্যুৎ কেন্দ্র থাকবে। এই জলবিদ্যুৎ কেন্দ্রগুলো হচ্ছে যে পানিটা ফ্লো এই নদী প্রবাহিত করতো, এই পানিটাই হচ্ছে ওই জলবিদ্যুৎ কেন্দ্র প্রবাহিত করবে। 5টা জলবিদ্যুৎ কেন্দ্র প্রবাহিত করবে। এখন বিষয়টা হচ্ছে 5টা জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ হচ্ছে ব্যবহার করা হবে তিব্বতের ঘাটতি পূরণে, তিব্বতের বিদ্যুতের ঘাটতি পূরণ এবং চীনের অন্যান্য রাজ্যের উন্নয়নে, সেখানে এই বিদ্যুৎ সরবরাহ করা হবে। কিন্তু যে বিষয়টা হবে, এইটা কিন্তু যেটা দেখেন, তিব্বত হচ্ছে কি ভৌগোলিকভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং সেটা কিন্তু পরিবেশগতভাবে খুবই সেন্সিটিভ। এইখানে এমন একটা প্রকল্প বাস্তবায়ন করা, এটা মারাত্মক ঝুঁকি বটে এবং পরিবেশের উপর এইটা কিন্তু স্থায়ী প্রভাব ফেলবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি যতই বলেন চীন কি করেছে, হোয়াংহু নদীকে এমনভাবে শাসন করেছে, এমনভাবে বাদ দিয়েছে। হোয়াংহু একসময় ছিল চীনের আশীর্বাদ
এই বাদ দেওয়ার কারণে কিছুটা সময় পর্যন্ত চীনের আশীর্বাদ হয়ে দাঁড়াইছিল অভিশাপ থেকে। কিন্তু এখন যেটা হচ্ছে, এই চীনের হুয়াংহো নদীর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই বাঁধ কিন্তু এখন আর কাজ করছে না। ফলে দেখবেন যে বিভিন্ন সময় বাড়ি ঘর যা কিছু আছে স্থাপনা সব ভাসে, কারখানা পর্যন্ত ভাসায় নিয়ে যায়। এবং এই জিনিসটাই কিন্তু আলটিমেটলি এইখানে হবে, যেটা হচ্ছে ভারতের বিস্তীর্ণ এলাকা যেমন শুকিয়ে যাবে, বাংলাদেশ তো শুকাবেই। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ভারতের চেয়ে। কারণ একটা নদীর দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে রাইথন রিজিয়ন আর একটা হচ্ছে পোটামন রিজিয়ন। নদীর রাইথন রিজিয়নটা হয় আপনার, সেটা হচ্ছে কি বলে খরস্রোতা, আর পোটামন রিজিয়নটা হয় ধীরস্রোতা এবং প্রোডাক্টিভ অঞ্চল। নদীর মাছ থেকে আপনার যা হয় উৎপাদনক্ষম অঞ্চল, যেটা মাছ টাছ যা কিছু আছে সব হচ্ছে ওই পোটামন রিজিয়নে হয়। আর ভারতের যে বাংলাদেশে ভারত এবং যে আন্তর্জাতিক নদীগুলা, এইগুলো সবকটার পোটামন রিজিয়ন কিন্তু বাংলাদেশে। এর একটা উদাহরণ আপনাকে দেই, যে বাংলাদেশের যে ইলিশ মাছ আর ভারতের যে ইলিশ মাছ, দুইটা মুখে নিলেই বোঝা যায় যে কোনটা কি আসছে। ভারতের ইলিশ মাছ আর ওই একই জিনিস। কারণ হচ্ছে কি, ইলিশ মাছ যখন হচ্ছে নদীতে আসে তখন হচ্ছে তার শরীরে তেল হয়, সাগরে যখন থাকে তখন হচ্ছে যে একদম জিরো ফ্যাট। আমাদের নদী যে পোটামন রিজিয়ন প্রোডাক্টিভ, পোটামন রিজিয়নে নদী চওড়া হয়, চওড়া হয়ে যাওয়ার কারণে হচ্ছে স্রোত কমে যায়, এইখানে মাছ বসবাস করতে পারে ইজিলি। আর রাইথন রিজিয়নে নদী থাকে চাপা, কিন্তু স্রোত থাকে একদম ভাসিয়ে নিয়ে যায় সব। তো সেই ক্ষেত্রে আমরা কি এই যে আমাদের তো একটা হচ্ছে পোটামন রিজিয়নে নদী চওড়া, আর হচ্ছে কি নদী যদি শুকিয়ে যায় তাহলে আরো বিস্তীর্ণ এলাকা হবে চর, যেখানে হচ্ছে কি সেচের ব্যবস্থা থাকবে না, এবং আর একটা বড় বিপর্যয়ের দিকে বোধহয় আমরা পড়তে যাবো। প্রাকৃতিক থেকে শুরু করে মানবিক বিপর্যয়, বিপর্যয়ের দিকে হ্যাঁ পর্যায়। এখন দেখেন, যে বরাদ্দ নিয়ে এই প্রকল্প, চীন যে বরাদ্দ নিয়ে এই প্রকল্প করছে, আমরা তো স্বপ্নে মনে হয় চিন্তা করতে না 1.2 ট্রিলিয়ন, এই ধরেন যে আমাদের রিজার্ভ হচ্ছে টেনে টুনে $30 বিলিয়ন হয় না সব গুজামিল দিয়ে, আর সেইখানে হচ্ছে ওরা হচ্ছে 200 বিলিয়ন ডলার হচ্ছে এটার বাজেট করেছে। তো এখন বুঝেন যে কত বড় প্রজেক্ট। এখন বিষয়টা হচ্ছে কি, যাই হোক, দিন শেষে যেটা হবে যে আমরা এটা কিন্তু আমাদের উচিত এখনই এইটার বিষয়ে পদক্ষেপ নেওয়া। আমরা চীনকে কিছু করতে পারি বা না পারি, সেইটা যেমন একটা পদক্ষেপ চীনের সাথেও বসা উচিত, ভারতের সাথেও বসা উচিত। একইভাবে আমাদের অভিযোজনগত কারণে আমরা যে ক্ষতিগ্রস্ত হব, হ্যাঁ, এই বিষয়ে আমরা কি করতে পারি, আমাদের যে কৃষক, আমাদের যে জেলে যারা, হ্যাঁ, বা এই নদী নির্ভর যে জীবিকা, হ্যাঁ, তাদের তাদের যে পেশা ছাড়তে হবে বা তাদের জন্য কি করা উচিত, সেই জিনিসটা আমার মনে হয় বাংলাদেশে এখনই চিন্তা করা উচিত। অবশ্যই। এবং আপনার পরিবেশবিদরা অলরেডি বলে দিছে যে তিব্বতে পরিবেশগতভাবে সংবেদনশীল মালভূমিতে এ ধরনের বিশাল প্রকল্প অপরিবর্তনীয় প্রভাব ফেলতে পারে, বলে আনলিমিটেড প্রভাব। এটা তো জাস্ট আমি একটু আগেই হয়তো আপনাকে বলেছি যে এটা একদম স্থায়ী প্রভাব ফেলবে। মানে আপনি মালভূমি ধরেন যে মালভূমিতে তো হচ্ছে আপনার প্রাকৃতিকভাবে তৈরি, তো এইটাকে যখন আপনি কেটে যখন আপনি শাসন করবেন, তখন এটা কিন্তু স্থায়ী ক্ষতি। এটাকে আপনি ফেব্রিকেট করে আপনি যতই সুন্দর করে গোছান না কেন, সেই জিনিসটা কিন্তু প্রাকৃতিক জিনিসের সমান বা তার কাছে সমতুল্য কোনোটাই হবে না, কোনোটাই। ফলে যেটা হবে, এই ক্ষতিটা কিন্তু অপূরণীয় এবং এটা স্থায়ী ক্ষতি। তো সুপ্রিয় দর্শক, শেষের যে বিষয়টা আলোচনা করলাম সেটা আমাদের জন্য খুবই একটা বিপজ্জনক অ্যালার্ম বলতে হবে। এখন থেকে উচিত চীনের সাথে, ভারতের সাথে বসে এই সব অমীমাংসিত বিষয়গুলা, ইস্যুগুলা সংশোধন করতে। কারণ আমরা ভালো করে জানি বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ হচ্ছে চীন। চীনকে যদি ভালোভাবে কূটনীতির মাধ্যমে এটা বোঝানো যায় যে এটা দুই দেশের সম্পর্কের উপরও প্রভাব ফেলতে পারে, তাহলে নিশ্চয়ই তারা বুঝতে পারবে। এই আশায় আজকে এখানে শেষ করছি। আর বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এখানে যদি আপনারা কিছু জানতে চান, আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করবো সেই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের সাথে আলোচনা করার জন্য। দাদা, আজকে বিদায় নিয়ে নিচ্ছি তাহলে। তো কালকে আবার দেখা হবে ঠিক একই সময়। ততক্ষণ ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ।